গত 15ই ফেব্রুয়ারি 2025 মিস্টার অজিত দোভাল উনি আমাদের এখানে এসেছিলেন অত্যন্ত গোপনে। উনি একটা ইনস্ট্রাকশন দিয়ে গেছিলেন যে যেভাবে নাকি আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইসলামিক একটা সংগঠন সেটা অলরেডি সাংঘাতিকভাবে বিস্তার করেছে, এবং এটা নিয়ে সতর্কবার্তা দিয়ে উনি শিলিগুড়িতে বিশেষ করে চিকেন নেক এবং সেভেন সিস্টার্স এইটা নিয়ে আর হাসিমারা বোধহয় একটা যে আছে মিলিটারি ক্যাম্প, এইটা নিয়ে খুব সতর্কবার্তা করে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে ভয়াবহ রূপ। কেন? আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে অনুপ্রবেশের মাধ্যমে বিনা রক্তপাতে ভারত দখল করার যে একটা চক্রান্ত চলছে, এই চক্রান্তের পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। কেন? আপনি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যারা আপনার টিভিতে শুনছেন। আজকে আমাদের দেশ ইন্ডিয়া বিকেম ফ্রি অন আগস্ট 15, 1947। এখন পর্যন্ত প্রায় 69 থেকে 80 বছর হয়ে গেল। ত্রিপুরা, আসাম, বিভিন্ন জায়গায় দেখবেন বাউন্ডারি থেকে শুরু করে যাতে বাংলাদেশ সন্ত্রাসবাদীরা না আসতে পারে, এবং কাশ্মীরকেও কীভাবে করা হয়েছে। কিন্তু এই পশ্চিমবঙ্গে বিগত 15 বছর, আমি ভাই পার্টি করি না, তবে আমি আমার দেশকে ভালোবাসি, আমার মাতৃভূমিকে ভালোবাসি। এই পশ্চিমবঙ্গ বিগত সরকার যে কি চরম সর্বনাশ করে দিয়ে গেছে, এবং এই সরকার যদি এবার থাকতো তাহলে যেভাবে দুর্নীতি হচ্ছে দেশটাই বিক্রি করে দিত, রাজ্যটাই বিক্রি করে দিত। কেন আজকে বলছি? কারণ অজিত দোভাল তুমি জানো এমন একজন ব্যক্তি যাতে রাশিয়ার প্রেসিডেন্ট পর্যন্ত হ্যান্ডশেক করে, অথচ পাকিস্তানের প্রেসিডেন্টকে প্রত্যাখ্যান করে, যেতেই দেয় না। সেই ব্যক্তি যখন এই ইনফরমেশনটা দিয়েছিল, ইট ওয়াজ এ ক্রেডিটেবল ইনফরমেশন। ইসলামিক স্টেট অফ বেঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেছে, উনি স্পেসিফিক বলে দিয়েছিলেন। এবং সেটা কি? সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত লস্কর ই তৈবা এবং IJM বলে একটা সংগঠন আছে, এরা বিভিন্নভাবে আজকে তালিবান থেকে শুরু করে যেভাবে বিভিন্নভাবে বর্ডারগুলোতে নিশ্চিন্তভাবে ঢুকে যাচ্ছিল, তার মধ্যে মুর্শিদাবাদ, মালদা, আমাদের সাউথ 24 পরগনার মধ্যে আপনার এই বনগাঁ সীমান্তে পেট্রাপোল বর্ডার থেকে বিভিন্ন জায়গা ফাঁকা পড়েছিল, প্রচুর ফাঁকা পড়েছিল। এই সেন্ট্রাল গভর্নমেন্ট বহুবার আমাদের স্টেট গভর্নমেন্টকে বলেছিল যে তোমরা ইমিডিয়েট BSFকে জমি দাও। কিন্তু ইট ইজ মোস্ট আনফর্চুনেট যে আমাদের বিগত দিনের সরকারের যে মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার প্ররোচনা এবং ওনার নন কোঅপারেশনে কিন্তু BSFকে জমা দেওয়া হয়নি। কিন্তু আমরা দেখতে পারলাম কি, এই সরকার যখন এখানে এলো, মিস্টার শুভেন্দু অধিকারী যখন চিফ মিনিস্টার হলো, বিগত 9 তারিখ থেকে এখন পর্যন্ত 2 মাস কতদিন হয়েছে, এর মধ্যে দেখলাম 3-4 দিনের মধ্যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদ সব বিভিন্ন জায়গায় BSFকে দিয়ে দেওয়া হলো, জমি দিয়ে দেওয়া হলো। এখন এই যে কথাটা তুমি বলছো, যে কথাটা, এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। কেন? নেপালের অবস্থা খুব খারাপ, চায়না আজকে হাত ঢোকাচ্ছে কেন অরুণাচল নিয়ে যাবে। এবং আমি তোমাকে বলে দিই, এই বিজেপি গভর্নমেন্ট যদি আজকে এখানে না থাকতো, এতদিন কিন্তু চায়নার বহু জায়গা, আমাদের অরুণাচলের বহু জায়গা কিন্তু নিয়ে নিত। কারণ এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে আমি অরুণাচল গিয়েছি, যেভাবে নাকি আজকে মানে মিলিটারিদের যদি যাওয়ার জন্য হতো অনেক টাইম লাগতো, এখন কিন্তু ইন দ্য টুইঙ্কল অফ অ্যান আই ফ্লাইট আছে, রাস্তা করেছে, করিডোর করেছে, বিভিন্ন উন্নতি করেছে। আপনারা যারা এই টিভি চ্যানেলে দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন, আপনাদের একটু বলে দিই, এটা ভয়ঙ্কর ইনফরমেশন আমি আপনাদের জানাচ্ছি। বিগত পশ্চিমবঙ্গের ইলেকশনটার সময় অনেকে আপনারা জানেন যে মিস্টার অমিত শাহ এখানে মানে 14 থেকে 15 দিন পড়েছিল। 14 থেকে 15 দিন পড়েছিল। প্রথম কথা, 2.5 থেকে 3 লক্ষ যে আজকে কেন্দ্রীয় বাহিনী এসছে, এই প্রথম আমরা দেখলাম পুলিশের চাকরিতে, এই প্রথম দেখলাম। কারণ আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর যে ফোর্সটা আসতো, তাদেরকে কাউকে মদ খাওয়াতো, কাউকে মুরগি দিয়ে ওদেরকে ভুলিয়ে রাখতো। এইবার আমি দেখেছি মিস্টার সুব্রত গুপ্ত যে ইনস্ট্রাকশনটা দিয়েছিল, সেখানে কিন্তু এই সুযোগ পেত না, এবং খুব ভালোভাবে কেন্দ্রীয় সরকার যে ফোর্সটা ছিল তারা কিন্তু খুব ভালোভাবে ডিউটি দেওয়ার ফলে মিস্টার অমিত শাহ গৃহমন্ত্রী দীর্ঘদিন ধরে বুঝতে পেরেছিল এখানে মানুষ ভোট দিতে পারে না, ভালোভাবে ভোট দিতে পারে না। এখন ভালোভাবে ভোট দেওয়ার জন্য 95% আজকে যে ভোট দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আজকে সরকারের পুরো বিগত দিনের সরকারের কিন্তু মুখোশটা পুরো খুলে গেছে। আপনারা জানেন ফলতার কি ভয়ঙ্কর পরিস্থিতি, আজকে সন্দেশখালী কি পরিস্থিতি। এইবার এই যে অমিত শাহ এখানে পড়েছিল, তার থেকে আজকে আপনাদের একটা ভয়ঙ্কর খবর দিচ্ছে। আপনারা যদি ভেবে থাকেন যে এখানে ইলেকশনটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য নিশ্চয়ই আছে, তার সাথে আরও মারাত্মক। সেই মারাত্মকটা কি?
আপনার মিস্টার রিজু দত্ত বলে একজন টিএমসির নেতা যেটা বলেছে, একেবারে সত্যি কথা বলেছে, কি যে অলরেডি এই সরকার, তৃণমূল সরকার যদি এখানে আসতো, তাহলে এই সংখ্যালঘু সম্প্রদায়দের দিয়ে আজকে এখানে মণ্ডল কমিটির সেক্রেটারি থেকে দিয়ে প্রত্যেক মেম্বার থেকে জুড়ে আজকে তাদেরকে হত্যা করে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে আজকে কিন্তু যে চিন্তাভাবনা ছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে এক করে একটা দেশ তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য প্রধানমন্ত্রী হবে, এই যে একটা চক্রান্ত, ওই চক্রান্তটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পৌঁছে যায়। যার জন্য মিস্টার অমিত শাহ সেই সময় 14 দিন ছিলেন, একটা খুব রিস্ক নিয়েছিলেন যাতে ইলেকশনটা সুষ্ঠুভাবে হয়। এবং এক্স মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিল যে আমি এক মিনিটের মধ্যে আমি একটা অ্যাকশন নিতে পারি, এরকম একটা কথা বলেছিল। আজকে যে অমিত শাহ যে নর্থ বেঙ্গলে গেল, আপনারা জানেন আমাদের এখন একটা বার্নিং ইস্যু, সেই বার্নিং ইস্যু, আমি নর্থ বেঙ্গলে চাকরি করেছি তার জন্য আপনাদের বলি, 7 সিস্টার্স প্লাস যে চিকেন নেক আর হাসি মারা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তো চায়না যেমন ঢুকতে পারে, বাংলাদেশে একটা বিরাট সুযোগ রয়েছে এবং নেপাল থেকে কিন্তু আজকে ইজিলি ঢুকে এই যে তারা একটা অস্থিরতা সৃষ্টি করেছে, শুধু পশ্চিমবঙ্গকে অস্থিরতা করলে সারা ভারত জড়াবে। এই জন্যে কিন্তু আজকে অমিত শাহ কী করতে গেছে, ওখানে যারা আমাদের জাতীয় নিরাপত্তা রয়েছে, সিকিউরিটি অ্যান্ড সেফটি, সাধারণ মানুষ, ভারতবাসী, বাংলার অধিবাসী সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে কিন্তু আজকে একটা কনফিডেন্সিয়াল মিটিং করবে এবং সেই সমস্ত মিটিংয়ের মধ্যে যে সমস্ত আউটপুটগুলো এসছে সেগুলো কিন্তু আজকে তদন্ত করে দেখা হবে যে ওখানে কি দেখা হচ্ছে। যে দীর্ঘদিন ধরে ওখানে যে আজকে একটা বাসা তৈরি করেছিল, যেটা আসাম অ্যাকশন নিয়েছে, ত্রিপুরা অ্যাকশন নিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ বিগত সরকার কিচ্ছু করেনি। এই জায়গাটা কিন্তু আজকে প্রোটেক্ট করার জন্য আমাদের পশ্চিম বাংলাতে সাধারণ মানুষ যাতে সেফটি অ্যান্ড সিকিউরিটির মধ্য দিয়ে ভালোভাবে থাকতে পারে, এবং চায়না এবং বাংলাদেশ যে আমরা জিওপলিটিক্স বলতে যেটা বোঝায়, সেটা যে একটা বিশাল চক্রান্ত শুরু করেছিল, এটাকে প্রতিহত করার জন্য কিন্তু একটা খুব জরুরি মিটিং করতে এসছে। এবং এই মিটিংয়ে আজকে কিন্তু মিলিটারি কর্তৃপক্ষ, বিএসএফ কর্তৃপক্ষ তারাও কিন্তু থাকবে এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হবে। কেন ইনস্ট্রাকশন দেওয়া হবে তোমাদের আজকে বলে দিই। বিগত দিনের যারা দর্শকবৃন্দ আছেন আপনারা একটু আনন্দ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে বিগত কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন কোথায়, ইন্দোনেশিয়া, গিয়েছিলেন কোথায়, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া। তার আগেও আপনি দেখুন বিভিন্ন দেশে গিয়ে একটা জিনিস কিন্তু আজকে নিয়ে এসছে যে সন্ত্রাসবাদ দমন যেভাবেই হোক করতে হবে, যেভাবে ভারতের সার্বভৌমত্ব যে কোনো দেশেই হোক, ভারত এমন একটা দেশ, কোনো দেশের সার্বভৌমত্বকে আমরা কিন্তু ক্ষতি করিনি, আমরা আক্রমণ করিনি। অতএব এই ক্ষেত্রে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রীকে স্যালুট জানার দরকার যে হাইড্রোজেন চালিত ট্রেন আজকে শুরু হয়ে গেছে। আপনারা জানেন হাইড্রোজেন তেলটা কি, সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে গিয়ে আপনার এই হাইড্রোজেন ট্রেনটা যদি শুরু হয় তার জন্য সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড, এই যে এটা দূষিত হতো, এটা কিন্তু আজকে হবে না। এটা কত বড় একটা মানে আমাদের যে ভারতের এই তেল নিয়ে কত কিছু হচ্ছে, ট্রেনটা যদি হাইড্রোজেনের পরিচালিত। আর একটা কি, সেমি কন্ডাক্টর, আপনারা জানেন এটা গুজরাটে করেছে, আপনারা জানেন আসামে করেছে, কিন্তু গত কয়েকদিন আগে এই পশ্চিমবাংলা কিন্তু সেমি কন্ডাক্টর, মানে আমাদের মোবাইলের মধ্যে যে সিম কার্ডটা নেওয়া হয় সেটা আমরা থাইল্যান্ড থেকে আনতাম, তাইওয়ান থেকে আনতাম, কিন্তু দেখুন আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট শুরু করেছে। আরও একটা আপনাদের বলে দিই যেটা আপনাদের জানা দরকার, আমার অশোকনগরে আমার রিলেটিভরা থাকে, 2018 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বলা আসছে যে ওখানে আজকে কিন্তু যে পেট্রোল যেটা আছে ওএনজিসি বের করছে, এই সরকার দিতে দেয়নি। কেন? যে প্রতিহিংসামূলক আচরণ, এটা যদি আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট করে বিগত মুখ্যমন্ত্রীর নাম হবে না। এই জন্য দেখুন কত বড় সর্বনাশ করেছে। গত 7 দিন আগে দেখুন তেল তোলা শুরু হয়েছে। আমার মনে হচ্ছে আমার দেশ আগে, রাজ্যনীতি, রাষ্ট্রনীতি এবং দেশভক্তিটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। অতএব আজকে অমিত শাহ যেটা এসছেন সেটা তথা বাংলার সিকিউরিটি অ্যান্ড সেফটি তথা ভারতের সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উনি এখানে এসছেন। আচ্ছা, এই যে রাজ্যে তিনি আসছেন এবং 3টি নতুন যে ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা মানে বিএনএস এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা মানে বিএনএসএস এবং ভারতীয় সাক্ষ্য আইন মানে বিএসএ এর বাস্তবায়ন পরিচালনা করবেন এবং সেই সঙ্গে তিনি জন্ম মৃত্যু যে রেজিস্ট্রেশন ব্যবস্থা নিয়েও একটি পর্যালোচনা যে বৈঠক তার সভাপতিত্ব করবেন অমিত শাহজি। কি বলবেন এই বিষয়ে? খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার মনে আছে, কারণ আমি অভয়া নিয়ে খুব আন্দোলন করছি। 1/7/2024 কিন্তু এই নতুন আইনটা শুরু হয়েছে। 1/7, আপনারা মনে রাখুন 1/7। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই সময় আজকে টোটাল কলকাতা পুলিশ প্রায় 150-র উপরে কেস করেছিল। সেখানে কি লেখা ছিল,
মার্ডার এবং রেপ কেস যদি হয়, অন্যান্যগুলো বলছি না, সেখানে স্পটে প্লেস অফ অকারেন্স অ্যাজ আর্লিয়েস পৌঁছাতে হবে। এবং সেখানে আজকে এফএসএল, আজকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে আজকে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদেরকে সাথে সাথে নিয়ে যেতে হবে। কেন? যে প্লেস অফ অকারেন্স থেকে মিসিং লিঙ্ক যেন হারিয়ে না যায়। আপনারা মনে করে দেখুন তো ভাই, আপনাদের অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে বলছি, 1/7/2024 আজকে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, আর 8 তারিখের অগাস্টে 2024 তারপরেই দেখুন আজকে আরজিকর ইস্যুটা। আপনি দেখুন কি ভয়ানক। ওখানে কোনো আজকে এফএসএল কাউকে নিয়ে যায়নি, এভিডেন্স লোপাট করা একটা বিভিন্ন চক্রান্ত, প্লাস সেকশন, যেটা অমিত শাহজি কয়েকদিন আগে বলে গেছেন যে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস যেটা আছে প্রপার সেকশন দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না আপনি বলুন? এই কেসটা এখন পর্যন্ত 238 ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড মিস ইনফরমেশন দেওয়া হয়নি, ক্রিমিনাল কনস্পিরেসি দেওয়া হয়নি, অ্যাবেটমেন্টে দেওয়া হয়নি, অভয়কে যেভাবে হত্যা করা হয়েছে। আজকে আমি আপনাদের বলছি, এই যে 3টে ধারা করা হয়েছে, এত বছর আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশ আইন, 1860 সালের আইন, 1861 সালের আইন, বস্তা পচা আইনটা দিয়ে আমরা তদন্ত করেছি। আমরা চোখের সামনে দেখছি যে রেপ কেসের আসামি ডাকাতদের আমরা কোর্টে পাঠাচ্ছি, তারা কিন্তু কয়েকদিন পরে চলে আসছে। শুধু নয়, তাদের অনেককে কিন্তু আজকে ফুলের মালা দিয়ে এলাকায় ঘোরানো হয়েছে। আমি আপনাদের ডাকাতি বলবো না, আমি কিন্তু কটা 2-3টে এক্সাম্পল দিচ্ছি। ফলতাতে জাহাঙ্গীর, আপনারা একটু খোঁজ দিন, ভয়ঙ্কর ছেলে, মানে আপনারা ধারণা করতে পারবেন না। আপনি দেখেছেন কিভাবে অ্যারেস্ট হয়েছে। আপনারা দেখুন আজকে সন্দেশখালীর আজকে শাহজাহান, আপনি দেখেছেন কি ভয়ঙ্কর ছিল, আজকে জেলে থেকেও কিন্তু আজকে মার্ডার করিয়ে দিচ্ছে। আপনি দেখুন আরেকটা ক্যানিংয়ের শওকাত। এই যে ছেলেগুলোকে, এগুলো হচ্ছে গিয়ে যে আজকে এই যে আইনটা যদি ঠিকমতো ইমপ্লিমেন্টেশন অফ ল ঠিকমতো যদি আজকে প্রয়োগ না করে তাহলে তো মুশকিল। কেন বলো তো? আজকে গুন্ডা দমন আইনটা শুরু হয়েছে গত সোমবার দিন থেকে। আপনাদের একটা জানাই যে আইন করলেই কিন্তু হবে না। কেন হবে না? আমি আপনাদের বলছি যে ধরুন একটা চাকু, সেই চাকুটা দিয়ে আজকে ডাকাতরা যখন গৃহে যায়, যদি গৃহস্বামী অর্থ না দেয় তাকে খুন করে দিচ্ছে। আবার সেই চাকুটা দিয়ে কিন্তু ডাক্তাররা মুমূর্ষু রোগীর কিন্তু জীবন দিচ্ছে। আরও একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে আমার মায়ে বোনেদের দেখেছি, তুমিও আজকে এসছো যে চোখে কাজল দাও, দেখতে চোখের শ্রীবুদ্ধি হয়। সেই কাজলটা যদি সাদা পাঞ্জাবিতে পড়ে তাহলে দেখতে বিশ্রী লাগে, পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলতে হয়। তাহলে এখানে চাকুরও দোষ নেই, আর এখানে কিন্তু কাজলেরও দোষ নেই, প্রয়োগের দোষ। অর্থাৎ আইন করলে তো হবে না। ভারতীয় আজকে যে নতুন যে আইনটা করেছে আমরা খুব খুশি। ওখানে কেন খুশি? ওখানে দুটো জিনিস রয়েছে যে আজকে গুন্ডা দমন যারা করে, যারা করছে, এই যেমন শাহজাহান ফাজানদের মতো, এদেরকে আমরা আটকাতে পারছি না, পারাও যেত না। কিন্তু এখানে আজকে এমন একটা কাস্টোডি ট্রায়াল করেছে। কাস্টোডি ট্রায়াল মানে জেলে থাকতেই তাদের বিচার হবে। অনুব্রত মণ্ডল 3 বছর জেলে থাকলেও কিচ্ছু হলো না, বেরিয়ে চলেছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকতে হয় 3 বছর, কিচ্ছু হচ্ছে না। এবং জীবন সাহা থেকে শুরু করে বিভিন্ন সব বেরিয়ে চলেছে। কাস্টোডি ট্রায়াল নেই, এই কাস্টোডি ট্রায়াল স্টার্ট করেছে। প্লাস আরেকটা যেটা করেছে, যে সমস্ত ক্রিমিনাল এই সমস্ত জায়গায় যুক্ত থাকবে তাদের সম্পত্তি ক্রোক করে তাদেরকে ওই অর্থ দিয়ে যে সমস্ত পুলিশের বা বিভিন্ন সরকারি সম্পত্তি আজকে ধ্বংস করবে, ওই টাকা দিয়ে তাদের খরচ করতে হবে। আরও একটা আমি মনে করে থাকি যে এই কাজটা কিন্তু মানে সমাজে বিপজ্জনক কার্যকলাপ, হিংসা, ভয় দেখানো এবং নানা অপরাধমূলক কাজের সাথে যারা যুক্ত, হারবারিং অফেন্ডার, কি একটা মার্ডার কেস করে গেল গুন্ডা দমন, তাকে শেল্টার দিল, এবং এই শেল্টার দিয়ে যারা যারা শেল্টার দেবে তাদের বিরুদ্ধে কেস হবে। এইটা আমার মনে হয় ভারতীয় ন্যায় সংহিতা সহ আরও 3টে যে বিএনএসএস থেকে শুরু করে অন্যান্য যেগুলো করেছে, আইন করলেই কিন্তু হবে না, আইনের প্রয়োগ দরকার। এবং যথাসময়ে প্রয়োগটা আমি আজকে দ্বিধাহীন কণ্ঠে বলি যে এই গভর্নমেন্ট যা এসছে, যেই গভর্নমেন্ট যে এসছে, তুমি আমাকে বলো না বল, আজকে তুমি ধরে রাখো কাকদ্বীপে আজকে দীপঙ্কর বলে ছেলেটির দুটো মা বাবাকে আজকে হত্যা করে ইলেকট্রিক তার জড়িয়ে বলে দিল ইলেকট্রিফিকেশনে মারা গেছে। তুমি দেখো 8 বছর আগের ঘটনা। এই ছেলেটি আজকে হাইকোর্টে অ্যাডভোকেট হয়েছে। আমার সাথে খুব, আমার কাছে কাঁদে মাঝে মাঝে বিভিন্ন টিভি চ্যানেলে। বলো এই সরকার আসার পরে এই যে আজকে সল্টলেকে যে আজকে আদালত করেছে বা আজকে মানুষের মধ্যে গ্রিভেন্সেসগুলো শুনছেন, সেই ছেলেটি যখন কান্না করে বলে এফআইআর নেমড 10 জন 8 বছর পর্যন্ত বিগত সরকার অ্যারেস্ট করেনি, ভাবতে পারছেন? বলে দিচ্ছে নাকি ইলেকট্রিফিকেশন। পরবর্তীকালে দেখা গেল যে ওই এলাকায় ঝড় জলের জন্য আজকে 8 ঘন্টা ইলেকট্রিক লাইটই ছিল না। দেখো আজকে এই সরকার কি করে আজকে 10 জনকে এফআইআর নেমড অ্যাকিউজড করলো। সেকেন্ড বলছি তমান্নার কেস, আপনারা জানেন কত মর্মবেদনা।
একটা তমান্না খাতুন, তার আজকে কিভাবে নৃশংস হত্যা হয়েছিল। আচ্ছা, এই ক্ষেত্রে এই সরকার তো কোনো হিন্দু মুসলিম দেখেনি। তার মা যখন কেঁদে পড়েছে, আজকে বলো যে তার, আমি জানি 24টি এফআইআর নেমড অ্যাকিউজড, তাদের মধ্যে রামশ্যাম যদুমধুকে অ্যারেস্ট করে দিয়ে রেখে দিল। কিন্তু মেইন যে আসামিগুলো যখন তমান্নার মায়ের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, উনি কাঁদতে কাঁদতে, ওইটি ভেরি পিটিয়াস স্টোন, থানায় গিয়েছিল, পিলার টু পোস্ট গেছে, কেউ শোনেনি কোনো কথা, বরঞ্চ 10 লাখ টাকা অফার দিতে হয়েছিল, উনি প্রত্যাখ্যান করে, মানে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে এদের। আজকে সেই তমান্নার মা যখন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, আমাদের মিস্টার শুভেন্দু অধিকারী কথা বলছে, তুমি দেখো আজকে 2 দিনের মধ্যে সেই সমস্ত এফআইআর নেমড অ্যাকিউজড অ্যারেস্ট করা হয়েছে। শেষ করছি, অশোকনগরে দিব্যেন্দু বিশ্বাস না কি নামে একটি ছেলে, প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, সেই ছেলেটিকে হত্যার পিছনে মূল নায়ক ছিল, আবার বলছি সমস্ত টিভি চ্যানেলে বলছে, মূল নায়ক ছিল জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু আশ্চর্য, 14 বছর আগের ঘটনা, এই সরকার কিন্তু একজনকেও অ্যারেস্ট করেনি। এই নতুন সরকার আজকে যখন নাকি ওরা গিয়ে আজকে অভিযোগ জানালো, দেখো তার পরদিন থেকে অ্যারেস্ট শুরু হয়ে গেছে। আরও শেষ করছি, কামদুনি মামলা, কি ভয়ঙ্কর ঘটনা, যারা মেইন ধর্ষণ করলো তারা আজকে ঘুরে বেড়াচ্ছে। অতএব আমার মনে হয় এই সরকার কিন্তু এই যে 95% যে ভোট পেয়েছে এবং যে ঘটনা আজকে করে চলেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ ভরা আশীর্বাদ পাচ্ছে। অতএব আমি মনে করি ধর্ম 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 বলে কিন্তু সরকার চালানো যায় না। কারণ আমি দেখেছি ব্যক্তিগতভাবে, ধর্ম আজ বাস্তবতা থেকে অলৌকিকতাকে, পরিশ্রমের থেকে কৌশল এবং যুক্তির থেকে আবেগ দিচ্ছে অনেক বেশি, যার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে এত বড় সাহস, সে আজকে এই কথাটা বলতে পেরেছে। আমার দেশ আগে, এক আইন সারা ভারতে চলবে। অতএব সেও যদি আজকে এটাকে বিরূপ মন্তব্য করে, তাদের এগেনস্টে কিন্তু সিরিয়াস অ্যাকশন নিতে হবে। আমি মনে করে থাকি রাজনীতি যারা করছেন তাদের হচ্ছে কি নীতি, আপনাকে বলে দিই, আপনাদের জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, বিগত দিনের সরকারের, তার আগেও দেখেছি তারা কোন নীতিতে বিশ্বাস করতো, তারা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাঁ সে আচ্ছা। অতএব অর্থ উপার্জন করো, দুর্নীতি করো এবং তুমি 40% রাখো, 60% কামাকশিটে পাঠিয়ে দাও। কেন বলছি, আজকে অনুব্রত মণ্ডলের একজন, সে আজকে যে প্রিয় পাত্র ছিল, সে বলতে পার ডে 3 কোটি টাকা পাঠাতে হতো। আপনারা ভাবতে পারছেন, পার ডে 3 কোটি টাকা, তার মধ্যে 40% হিসাবে দেখাতো, বাকি টাকা সমস্ত আজকে এই তৃণমূল কংগ্রেসের কামাকশিটে না কোথায় চলে যেত। ভাবতে পারছেন, আমি বলিনি, আপনি বলেননি, সবাই বলছে। রিজু দত্ত, সে আজকে একটা এমএলএশিপ পাবে বলে তাকে বলা হয়েছিল, 3 বার কথা হয়েছে, পরবর্তীকালে ফাইনাল হওয়ার পর তার কাছে 50 লক্ষ চাওয়া হয়েছে। কে রিজু দত্ত আপনারা খুব ভালোভাবে জানেন। অর্থাৎ আমার মনে হচ্ছে এই বিগত দিনের সরকার যদি আজকে ইলেকশনে আসতো, তাহলে এই দেশটাকে, এই রাজ্যটাকে বিক্রি করে দিত। অতএব আমি আশা করব আপনারা এই টিভির মাধ্যমে যারা শুনছেন, তারা এটা বিশ্বাস করবেন, আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য কিন্তু আমরা ভিক্ষে নিয়ে করিনি। আমাদের হাজার হাজার শত শত হাজার হাজার মা বোনের আজকে হাসি মুখে মৃত্যুর বরণে কিন্তু আমরা এই মাতৃভূমিকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম। অতএব এই মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব শুধু আমার নয়, আপনাদের প্রত্যেকের। অতএব উই শুড বি ইউনাইটেড টু ফাইট। অতএব আসুন, আমরা আমাদের মাতৃভূমি, আমরা পার্টি পছন্দ করি না, আমার দেশ আগে। রাজ্যনীতি, রাষ্ট্রনীতি, দেশভক্তি কখনো এক হতে পারে না। একদম একটা শেষ প্রশ্নে আসছে, সেটা এর আগে যখন অমিত শাহজি এসেছিলেন, তিনি বলেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইন ও সীমান্ত সুরক্ষার বার্তা তিনি দিয়েছিলেন, মানে সিএএ। তাহলে এইবার যে উনি আসছেন, এর পরে পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ আটকানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ হতে পারে বলে মনে করেন? শোনো বাবা, আমি বাংলাদেশে গিয়েছিলাম 18 থেকে 19 জন কবিদের দিয়ে, এই নিয়ে 5-6 বার গেলাম। তা আমাদের একজন অসুস্থ হওয়ার জন্য 3 দিনের বেশি ওখানে থেকেছিল, সাথে সাথে তাকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। কেন অ্যারেস্ট করে দেওয়া হলো? যে তুমি পাসপোর্ট ভিসা নিয়ে এসেছিলো, তোমার এত তারিখে যাওয়ার কথা, তা তুমি যাওনি, 3 দিন এক্সটেন্ড হয়েছে। তোমরা ভাবতে পারছো আমাদের কত আমাদের ডাক্তার সার্টিফিকেট দিয়ে আরও কতভাবে আমাদেরকে থেকে তাকে মুক্ত করতে হয়েছে। কেন? আমাদের দেশে, আমাদের এই বাংলা, বিশেষ করে দেশে চোখ বুঝে আজকে যে কোনো মানুষ চলে। শুধু তাই না, আজকে অনেককে দেখছি যে অনুপ্রবেশের মাধ্যমে এসে তারা পঞ্চায়েত মেম্বার হয়ে যাচ্ছে, তারা বিয়ে করছে, তারা বিভিন্ন জায়গায় জমি জায়গা করছে, গাড়ি করছে। আজকে যাও না বনগাঁতে, আজ থেকে 15 বছর আগে যে জমির দাম, ধর মনে করো 10,000 টাকা বলছি, সেখানে আজকে 4 লাখ টাকা হয়ে গেছে। সব অনুপ্রবেশকারীরা আজকে ঘরে বসে আছে। অতএব আমার মনে হচ্ছে যে এই যে জায়গাটা, আমার
এই সিএএ নিয়ে ইমিডিয়েট করা দরকার। কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম দিকেই দেখুন যে ভারতীয় নাগরিক কারা সেটা কিন্তু বলে দেওয়া আছে। আপনারা ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 12 থেকে 35-এ দেখুন আমার মৌলিক অধিকার কি আছে। এই যারা বসে চেঁচাচ্ছে না তাদেরকে আপনারা বলে দেবেন মৌলিক অধিকার অধিকার বলে তো ফাটিয়ে দিচ্ছে। তারা কিন্তু জানে না যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 53 থেকে কিন্তু আমার দেশের প্রতি কর্তব্যটাও রয়েছে, এটা কিন্তু তারা বলবেন আপনাদের। অতএব আমার মনে হচ্ছে যে সিএ থেকে নয়, ভারতীয় নাগরিক। প্রথম কথা হচ্ছে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে যারা ভারতীয় নাগরিক তাদের সিকিউরিটি সেফটি থেকে সমস্ত সুবিধা দেখার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারের। এই ক্ষেত্রে আমি মনে করে থাকি সেন্ট্রাল গভর্নমেন্টকে আরও অ্যাডমিনিস্ট্রেশন শুড অ্যাপ্লাই মোর অ্যাডমিনিস্ট্রেটিভ টিথ, মানে আরও শার্প ট্রুথকে আজকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যাতে অনুপ্রবেশকারীদের এখান থেকে তাড়ানো যায়, কোনো অবস্থাতে রাখা না যায়। আর হচ্ছে কি যারা এখানে ভারতের নাগরিক তাদের যাতে কোনোভাবে সুরক্ষা এবং সেফটি এবং সিকিউরিটি প্রশ্নে যেন আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট জয়েন্টলি তাদের থেকে চিন্তা ভাবনা করে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।